এইটা আমার দায়িত্ব ছিল, এখন তোমার যদি ইচ্ছে না করে ফেলে দাও। আফি ফ্যালফ্যাল করে কতক্ষণ টাকাগুলোর দিকে তাকিয়ে থেকে সেগুলো আলমারি খুলে রেখে দিল। হাতে থাকা বক্সটা খুলে চোখ আটকে গেল বক্সে থাকা লকেটটার দিকে। ছোট ছোট পাথর দিয়ে একটা লাভ, ভেতরে সুন্দর করে ইংরেজিতে বড় হাতের এ লেখা। না, তোমার থেকে বেশি না। আফির এবার খেয়াল হলো ওর কথায় কথায় ভুলেই গিয়েছিল ওর শরীরের অবস্থা। একান্ত পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে এগিয়ে আসে আফির নিকট। অতঃপর লকেটটা আফির হাত থেকে নিজের হাতে নিয়ে নেয়। আফির পেছনে দাঁড়িয়ে ঘাড় হতে চুলগুলো এক হাতে সরিয়ে দিয়ে সেটা পরিয়ে দেয়। আফি চোখ বন্ধ করেই দাঁড়িয়ে আছে, সাথে শরীরে ঝিমঝিম তো আছেই। আফির কাঁপাকাঁপি তো আরও বাড়িয়ে দিতেই একান্ত আফির ঘাড়ে নিজের ওষ্ঠ ছুঁয়ে দেয়। আর আফি অমনি পেছন থেকে ফিরে জড়িয়ে ধরে একান্তকে। একান্ত হেসে আফিকে ছাড়িয়ে করে তুলে বিছানায় শুয়ে দিয়ে নিজের গায়ের পাঞ্জাবিটা এক টানে খুলে ফেলে। অতঃপর মুখ গুজে আফির গলায়। আফি চোখ বন্ধ করে খামচে ধরে একান্তর চুল। একান্ত উন্মাদ হয় এতে আরও। আফিকে নিয়ে নিজের ভালোবাসার রাজ্যে পাড়ি দেয়, হারিয়ে যায় একে অপরের মাঝে। নির্বাণ ড্রাইভিং করছে আর ওর পাশে সানায়া চুপচাপ বসে আছে। সানায়া জানে না ওরা কোথায় যাচ্ছে, শুধু নির্বাণ একটা শাড়ি হাতে দিয়ে বলে ছিল রেডি হয়ে নিচে আসার জন্য। সে নিচে অপেক্ষা করছে। সানায়া সেই অনুযায়ী রেডি হয়ে আসে আর নির্বাণ কিছু না বলেই গাড়িতে বসে ইশারা করে গাড়ি স্টার্ট দেয়। সানায়া এসব ভাবতে ভাবতে নির্বাণের দিকে একবার আর চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, এত রাতে কোথায় যাব? আহ, এত প্রশ্ন কেন করছিস? গেলে তো দেখতে পাবি। সানায়া আর কিছু বলে না, চুপচাপ সিটে মাথা এলিয়ে দেয়। কিন্তু নির্বাণের ভ্রুজোড়া হঠাৎ কুঁচকে গেল, সাথে মনের ভেতরে একটা ভয়ের বাসাও বাঁধে। এখন ওরা এক ব্রিজের উপর দিয়ে যাচ্ছে আর ভয়ের কারণে ব্রেকটাও কাজ করছে না। এখানে কিছু হলে গাড়িসহ দুজনেই ব্রিজ থেকে নিচের পানির তলায় যেতে হবে। এত গভীর নদীতে পড়লে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারার জন্য হায়াত আর আল্লাহ চাইলে সম্ভব, নয়তো না। নির্বাণ হঠাৎ করে স্টিয়ারিং ছেড়ে দিয়ে সানায়ার দিকে এগিয়ে এসে ওর দিকে দরজাটা খুলে ধাক্কা দিয়ে ফেলে দেয় সানায়াকে। সানায়া আকস্মিক ঘটনায় কিছু বুঝতে পারে না। রাস্তায় পিচঢালা, রাস্তায় পড়ে সানায়া এক সাইডে ভীষণ ব্যথা পায়, হাত পা সব ছিলে যায়। কিন্তু নির্বাণ গাড়ি থেকে বের হতে পারলেও রাস্তায় আর থাকতে পারে না। গাড়িটা ব্রিজের একদম শেষ প্রান্তে এসে পড়ে। নির্বাণ রাস্তার পাশে একটা গাছের শেকড় ধরে ঝুলে রইল। সানায়া অনেক কষ্টে রাস্তা থেকে উঠে নিজের রক্তাক্ত দেহখানা নিয়ে পাজোড়া হেঁচড়ে হেঁচড়ে এগিয়ে গেল। গাড়িটা আরও একটু সামনে একটা গাছের সাথে ধাক্কা লেগে আছে। অল্পের জন্য ওটা নদীতে পড়েনি, হয়তো ওটার ভেতরে ওরা থাকলে ছিটকে নিচে পড়ে যেত। সানায়া রাস্তার পাশে দাঁড়ানো কৃত্রিম ল্যাম্পপোস্টের আলোয় নির্বাণের হাতটা নজরে আসে। হাতের ঘড়িটা চিকচিক করছে। সানায়ার কি করা উচিত এখন বুঝতে পারছে না। কি করবে, কি করে টেনে তুলবে নির্বাণকে বিপদের মুখ থেকে? নিজের শরীরে যে বিন্দু পরিমাণ শক্তি আর মনের সাহস পাচ্ছে না। কিন্তু নির্বাণকে আশ্বাস দিয়ে এক হাতে পেটের ডান সাইডে চেপে ধরে হাঁপিয়ে হাঁপিয়ে বলল, একটু অপেক্ষা করুন, আমি দেখছি। সানায়া রাস্তায় এলোমেলো দৃষ্টি ফেলে মানুষের আশায়, কিন্তু তেমন কাউকে বা কোনো বস্তু নজরে এলো না। এর মধ্যে নির্বাণ ঝুলন্ত অবস্থায় সানায়াকে গলা ছেড়ে ডেকে উঠল, এদিকে এসো জান। হ্যাঁ হ্যাঁ বলুন। গাড়ির ডিকিটা খুলে দেখো, রশি আছে। সানায়ার কথা না শুনেই নির্বাণ জানালো। সানায়া বহু কষ্টে নিজের দেহটা আবারও টেনে নিয়ে গেল গাড়ির অবধি, তো ডিকিটা খুলতে পারছে না। ওর পেটে ভীষণ ব্যথা করছে। বেশ অনেকটা সময় পর এটা খুলতে সক্ষম হয় সানায়া। আবারও এগিয়ে আসে নির্বাণের নিকট। সানায়া রশি নিচে ফেলে দেয়। নির্বাণ আবারও ডেকে উঠে বলল, জান, কষ্ট করে একটু ওটা পিলারটায় বাঁধো। সানায়া এক মাথা নিয়ে নির্বাণের কথা মতো কাজ করে, কিন্তু ওখান থেকে আর নড়বার শক্তি পায় না। সেখানেই পিলারের ঠেস দিয়ে বসে পড়ে। নির্বাণ রশি ভর করে টেনে উঠে আসে। বেশি চোট পায়নি, শুধু কপালে একটু কেটেছে আর এতক্ষণ ঝুলে থাকার ফলে হাতটা ভীষণ ব্যথা করছে। নির্বাণের উপরে এসে সানায়াকে খুঁজতে লাগলো। অবশেষে
পেয়েও গেল। নির্বাণ তড়িঘড়ি করে এসে এগিয়ে গেল বইয়ের নিকট। প্রচুর রক্তপাত হচ্ছে। নির্বাণ সানায়াকে তৎক্ষণাৎ কোলে তুলে নিল। ওরা শহর থেকে বাইরে যাচ্ছিল। রাত 11টার কোঠা ছাড়িয়েছে হয়তো, তাই এই নির্জন রাস্তায় মানুষজন, গাড়ি নেই, কিন্তু আসার সম্ভাবনা আছে। তার কারণ মালবাহী লরি বা পুলিশ এর গাড়ি যাবে এই রাস্তা দিয়ে, এটা নিশ্চিত। নির্বাণের ভাবনার মাঝে পুলিশের একটা জিপ গাড়ি এগিয়ে আসতে দেখা গেল। চাঁদের আবছা আলোর মাঝে সেটায় 3জন লোক আছে বোঝা গেল। জিপটা এগিয়ে আসতেই 2জন লোক তড়িঘড়ি করে নেমে এলো। ঘটনা জিজ্ঞেস করে না, তারা বুঝতে পারে দুর্ঘটনার শিকার ওরা, তাই নির্বাণকে তাগাদা দিয়ে গাড়িতে বসতে বলে। নির্বাণ উঠে বসে, সানায়াকে পাশে বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। আর একজন পুলিশ সামনে বসে, একজন পেছনে। তারপর ড্রাইভারকে তারা দিলেন। ড্রাইভার শহরের উদ্দেশ্যে গাড়ি ছোটালেন। নির্বাণ অপারেশন থিয়েটারের সামনে থম মেরে দাঁড়িয়ে আছে। পাশে একান্ত স্টিলের চেয়ারে বসে আছে। নির্বাণের মাথায় তখনও কাজ করছিল না। কাকে ফোন দিবে? বাড়িতে বলা সম্ভব না। দাদি আর মা জানতে পারলে তারা নিজেরাই পাগল হয়ে যাবে। আর তখন নির্বাণের শুধু একজনের কথাই মাথায় ঘুরছিল, সেটা হলো একান্ত। কেন জানি তখন মনে হচ্ছিল শুধু একান্তকে বলা যায়, একান্ত করবে সাহায্য। বিশ্বাস করতে খুব ইচ্ছে করছিল। আর তাই তো নির্বাণ জিপে উঠে সঙ্গে সঙ্গে পুলিশের ফোন হতে একান্তকে ফোন করে। একান্ত আফির সঙ্গে মাতৃ ভালোবাসার অতল সাগরে ডুবতে যাচ্ছিল। ঠিক তক্ষুনি একান্তর ফোনটা সশব্দে বেজে উঠল। একান্ত বিরক্ত হয়, ফোন রিসিভ করতে চাচ্ছিল না, তার কারণ অপরিচিত নাম্বার ছিল বলে। কিন্তু আফির জোরাজুরি করাতেই ফোন রিসিভ করে কানে নিতেই নির্বাণ খুব স্বাভাবিক কণ্ঠে বলেছিল রুম থেকে ব্যালকনিতে গিয়ে যেন কথা বলে। একান্তর তখন একটু সন্দেহ হয়, কিছু কি হলো। আফির দিকে এক পলক তাকিয়ে অফিস থেকে কল এসেছে বলে উঠে চলে আসে। আর নির্বাণ ওকে সব ঘটনা খুলে বলে, আর সাথে এটাও বলে যেন কাউকে এ বিষয়ে না বলে। একান্ত শুনল, তৎক্ষণাৎ বেরিয়ে আসে। পরনে তখনও বিয়ের সাদা প্যান্ট আর একটা টি শার্ট নিয়ে চলে আসে। আফিকে কোনো রকম বুঝিয়ে এসেছে যথাসম্ভব তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করবে। আফি অনেকবার জিজ্ঞেস করেছে, তবে একান্ত ফিরে সব বলবে বলে চলে আসে। একান্তর ভাবনার মাঝে 2জন ডক্টর সহ আরও কিছুজন সহকারী নার্স বেরিয়ে আসে। নার্সগুলো চলে গেল, শুধু একজন ডক্টর আর একজন নার্স রয়ে গেল। ও ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু সরি মিস্টার নির্বাণ, আমরা আপনার বেবিটাকে বাঁচাতে পারিনি। বেবি? ডক্টরের কথা শুনে নির্বাণের মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসে প্রশ্নটা। কেন আপনি জানতেন না আপনার বাচ্চার 4 সপ্তাহ চলছিল? নির্বাণ কোনো উত্তর করে না। ওর তো মাথায় শুধু একটা কথাই ঘুরছে, আপনার বাচ্চার 4 সপ্তাহ চলছিল। একান্ত যেন স্তব্ধ হয়ে গেল, তবে ডক্টরের সাথে কথা বলে ওনাকে বিদায় করে। তারপর নির্বাণের দিকে এগিয়ে আসে। নির্বাণ তখনও নিচের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। একান্ত এগিয়ে গেল নির্বাণকে ধরতেই নির্বাণ ওকে জাপটে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। একান্ত অবাক হয় এমন একটা শক্ত গম্ভীর মানুষের চোখে পানি দেখে। সাথে সাথেই ভাবে, কেন হতে পারে না? অবশ্যই পারে। নিজের অস্তিত্ব এসেছে আর সে জানে না, আর যখন জানলো তখন সে দুনিয়াতেই নেই। ভাবতেই নিজেরই কেমন লাগছে। সেখানে নির্বাণ বাবা হয়ে চোখের জলটা খুব স্বাভাবিক। একান্ত আস্তে করে ধরে এনে নির্বাণকে নিয়ে বসে, অতঃপর ধীর কণ্ঠে বলে ওঠে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো এতে বান্দার সাময়িক কষ্ট হয়, তবে কোনো না কোনো একটা ভালো হয়। ভাবো যদি বাবির কিছু হতো। নির্বাণ তৎক্ষণাৎ বসা হতে উঠে দাঁড়ালো। চোয়াল শক্ত করে কয়েকটা উল্টোপাল্টা আঘাত করে বসে একান্তকে। একান্ত মুচকি হাসে। যাক, স্বাভাবিক তো করা গেল। এর মধ্যে একজন নার্স এসে বলে গেল সানায়াকে কেবিনে দেওয়া হয়েছে, চাইলে দেখা করতে পারবে, কিন্তু কথা বলা যাবে না। নির্বাণ রাজি হলো। একান্তকে জোর করে নির্বাণ বাসায় পাঠিয়ে দিল, সাথে সতর্ক সহিতে সাবধান করে দিল যাতে কেউ বাড়িতে এখন কাউকে এসব না বলে। একান্ত চলে গেল। নির্বাণ বইয়ের পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সানায়ার শুকনো মুখটার দিকে। এই ছোট্ট দেহখানার ভেতরে আরো একটা অস্তিত্ব ছিল। ছিল কেন? এখন থাকলে কি হতো? থাকলো না কেন? আচ্ছা, সানায়া জানতো? জানলে বলেনি কেন? যদি না জানে তো নির্বাণ কখনো জানাবে না, আর যদি জেনে থাকে তাহলে সামলাবে কি করে তার ভালোবাসাকে? কেমন লাগবে যখন জানতে পারবে তাদের অস্তিত্ব এসেছিল, আবার তাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে?
আর তারা জানতেও পারল না। নির্বাণের মনে প্রশ্নগুলো বারবার আসছে। কি জবাব দিবে এই ঘুমন্ত মেয়েটা জেগে উঠলে? যদি জানতে পারে তাদের অস্তিত্ব এসেছে কিন্তু সে আবারও চলে গিয়েছে, সামলাবে কি করে? পারবে তো সামলাতে? অবশ্যই পারতে হবে। রাত তখন শেষ পর্যায়ে। একটা কেবিনে দুইটা সিঙ্গেল বেডে পাশাপাশি। একটাই নির্ভনকে থাকতে দেওয়া হয়েছে। সেও তো আহত হয়েছে, কপাল কেটেছে, হাতগুলো লাল রক্ত জমাট বেঁধে আছে। কিন্তু তার এই নিজের শরীর আঘাতের চেয়ে মনে বেশি আঘাত পেয়েছে, আর সেগুলো ভীষণ যন্ত্রণা করছে। তার কলিজা ফেটে যাচ্ছে। ফাটবে না? আঘাত তো তার কলিজায় লেগেছে, আর সেই কলিজা তার সামনে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। হয়তো কিছুক্ষণের মধ্যে জেগে উঠবে। নির্বাণ এক দৃষ্টিতে তাকিয়েছে সানায়ার বন্ধ চোখের পাতার দিকে। এই চোখজোড়া তার ভীষণ ভালো লাগে যখন তার দিকে পিটপিট করে তাকায়, কিন্তু এই চোখে অশ্রু, সেটা তাকে ভয়ঙ্কর পীড়া দেয়। চারদিকে হতে আজানের মিষ্টি মধুর স্বর ভেসে আসছে। নির্বাণ ওয়াশরুমে গেল। গায়ের ময়লা ব্লেজারটা খুলে গায়ের শার্টের হাতাটা গুটিয়ে অজু করে নিল। অতঃপর বেরিয়ে এলো। একজন নার্স তখনও সানায়ার ওষুধ দিতে এসেছিল। নির্বাণকে দেখে তিনি বলল, মনে তো ঘুমিয়েছে, ঘুম থেকে উঠলে আমাদের কাউকে ডেকে দিবেন। ঠিক আছে, আচ্ছা শুনুন, একটা জায়নামাজ হবে? নির্বাণ সম্মতি দিয়ে জিজ্ঞেস করে। নার্সটা মধ্যবয়সী। তিনি মুচকি হেসে জানালো, আপনি একটু অপেক্ষা করুন, আমি নিয়ে আসছি। নার্সটা চলে গেল। নির্বাণ সানায়ার পাশে আবারও বসে পড়ে সারাটা রাত সে আজ নির্ঘুমে কাটিয়েছে। নির্বাণ সানায়ার ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিল। ঠিক তখনই মহিলা নার্সটি আবারও ফিরে এলো, হাতে জায়নামাজ। নির্বাণ মুচকি হেসে ধন্যবাদ জানালো মহিলাটিকে। বিনিময়ে হাসলো, তারপর চলে গেল। নির্বাণ জায়নামাজটা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। নির্বাণ নামাজ শেষে মোনাজাত ধরে বসে থেকে অনেকক্ষণ। তার চোখের দিয়ে হঠাৎ আপনা-আপনি জল গড়িয়ে পড়ল। নির্বাণ, সানায়া দুর্বল কণ্ঠে ডেকে উঠল। নির্বাণ তৎক্ষণাৎ মোনাজাত শেষ চোখের জল তড়িঘড়ি করে মুছে উঠে এলো। অস্থির হয়ে জিজ্ঞেস করলো, শরীর খারাপ লাগছে? ডক্টর ডাকবো? পানি খাবে? নির্বাণ, হ্যাঁ বলো বলো। আমি ঠিক আছি। আপনি ঠিক আছেন? নির্বাণের কপালে সফেদ ব্যান্ডেজ লাগানো জায়গাটা নিজের হাত ছুঁয়ে জিজ্ঞেস করে। নির্বাণ সানায়ার হাতটা ধরে এনে নিজের ঠোঁট ছুঁয়ে আশ্বাস দিয়ে জানালো, আমি ঠিক আছি, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। সানায়া পানি চায়। নির্বাণ পাশে থাকা টেবিল হতে বোতল আনে, সানায়াকে উঠতে বসতে সাহায্য করে। সানায়া পানি খেয়ে বোতলটা আবারও নির্বাণের হাতে ফিরিয়ে দেয়। এর মধ্যে একজন নার্স সহ ডক্টর আসে কেবিনে। ডক্টর সানায়াকে ভালো মন্দ জিজ্ঞেস করে। ডক্টর সানায়াকে দেখে জানালো আজ বাসায় নিতে পারবে, কিন্তু খুব সাবধানে রাখতে হবে, সাথে সাথে থাকতে হবে। ডক্টর একটা ইঞ্জেকশন দিয়ে চলে গেল। নির্বাণ একান্তকে আসতে বলেছে, একান্ত এলেই ওরা বেরিয়ে পড়বে। নির্বাণ সানায়াকে ফ্রেশ হতে সাহায্য করে। একজন স্টাফকে দিয়ে হালকা খাবার আনিয়ে সানায়াকে খাইয়ে ঔষধ খাইয়ে দেয়। এর মধ্যে একান্ত সহ আফি কেবিনে হাজির। আফি এসে সানায়াকে ধরে কান্না করতে থাকে। একান্তকে সব বলেছে। ওর নিজের অনেক কষ্ট হয়েছে কথাটা জানার পর। সেখানে এই মেয়েটাকে কি করে মানবে সব? হয়েছে তো ঠিক আছি আমি। সানায়া জানায়। একান্ত সব ফর্মালিটি পালন করে আসে। অতঃপর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আফি সানায়ার জন্য বাসা থেকে কাপড় নিয়ে এসেছে। সানায়া হসপিটালের ড্রেস পাল্টে নিজের কাপড় পরে নেয়। নির্বাণের জন্য বাড়ি থেকে কাপড় এনেছে, তবে নির্বাণ কাপড় পরেনি। আগের কাপড়গুলোই সে পরে আছে। বাড়িতে প্রবেশ করতে আমেনা খাতুন আর সুমাইয়া বেগম আজহারি করতে থাকে। কি থেকে কি হয়ে গেল তাদের কিছুই জানালো না কেন? আরও অনেক প্রশ্নের সম্মুখীন হতে হলো নির্বাণকে। সবাইকে পরে বলবে বলে এড়িয়ে এলো। তার মাথায় তো অন্য চিন্তা। সবাই অ্যাক্সিডেন্টের খবর জানার পর এমন করছে, আর যদি সেই কথাটা জানতে পারে তখন কি করবে? সানায়াকে রুমে এনে নির্বাণ ফ্রেশ হতে সাহায্য করে। এর মধ্যে সুমাইয়া বেগম স্যুপ নিয়ে এলো। মূলত নির্বাণ নিজেই বলে এসেছে হালকা খাবার নিয়ে আসার জন্য। বেলা এখন 10টার বেশি সময় বাজে, আর সে সকালে সানায়া শুধু এক পিস ব্রেড খেয়েছে, আর এখন একটা ঔষধ আছে, তাই খাবার খেতে হবে। সুমাইয়া বেগম সানায়াকে খাইয়ে দিল। নির্বাণ সেই ফাঁকে শাওয়ার নিয়ে নিল। নির্বাণ রুম থেকে বেরিয়ে এলো। সুমাইয়া বেগম খাবারের
কথা বললে নির্বাণ জানালো সে খাবে না। সুমাইয়া বেগম জোর করে, কিন্তু নির্বাণ কিছুতেই খাবে না। সানায়া এতক্ষণ দু মা ছেলের কাণ্ড দেখছিল। সুমাইয়া বেগম জোর করতে পারে না। ছেলে তার ভীষণ রাগী, যদি আবারও রেগে উল্টোপাল্টা কিছু বলে বসে বা করে ফেলে এই মেয়ের, এই যেমন যদি বাড়ি থেকে বেরিয়ে যায়, শেষে যখন নির্বাণের সাথে সুমাইয়া বেগম না পেরে চলে যাবে, তখন সানায়া ডেকে বলল, মনি, তুমি খাবারটা একটু কষ্ট করে কাউকে রুমে পাঠিয়ে দিও। সুমাইয়া বেগম হাসলো। ছেলে তার বউয়ের টেনশনে খাবার দাবার ছেড়ে দিতে যাচ্ছে, কিন্তু বউ তার ভীষণ জ্বালাক। সুমাইয়া বেগম চলে গেল। নির্বাণ সানায়াকে ওষুধ খাইয়ে দিল, এরপর নিজে সোফায় বসে পড়ে। মিনিট 5 মাথায় একজন কাজের লোক খাবার হাতে রুমে এলো। খাবারগুলো তিনি নির্বাণের সামনের সেন্টার টেবিলে রেখে চলে গেল। এদিকে আসুন, খাবার থালাটা হাতে নিয়ে আসুন। নির্বাণ সানায়ার দিকে এক পলক তাকিয়ে আবারও ফোনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, খাবো না আমি। আপনাকে খেতে বলেনি, শুধু থালাটা নিয়ে এদিকে আসুন। আমি খাবো, উঠতে পারছি না, হাতে ব্যথা করছে। সানায়ার কথা শুনে নির্বাণ তৎক্ষণাৎ ফোন রেখে খাবার থালা নিয়ে উঠে এলো, বিছানায় বসলো। সানায়া নির্বাণকে আনার জন্য মিথ্যা বলেছে। নির্বাণ সেটা বুঝতে পারে, তবে কি ভেবে যেন এলো। সানায়া নির্বাণের হাতে হাত রেখেই থালাটা থেকে খাবার তুলে নির্বাণের মুখের সামনে ধরে। নির্বাণ এক পলক তাকিয়ে খাবারটা মুখে নেয়, আর হঠাৎ কেন জানি খুব কান্না করতে ইচ্ছে করছে। কিন্তু কেন? হয়তো আর সানায়ার কথা ভেবে। মেয়েটা যদি জানতে পারে তাদের ভালোবাসার চিহ্ন এসে আবারও চলে গিয়েছে, তখনও কি এমন থাকবে নাকি চুপচাপ হয়ে যাবে? সানায়া নির্বাণকে খাইয়ে দিয়ে এঁটো থালা হাত ধুয়ে নির্বাণের মুখ মুছে দেয় নিজের ওড়না দিয়ে খুব যত্ন করে। নির্বাণ হঠাৎ সানায়ার সেই হাতটা আঁকড়ে ধরে পরপর কয়েকবার ঠোঁট ছুঁয়ে দিল। সানায়া মুচকি হাসলো, ফিসফিস করে বলে উঠল, কষ্ট কি সে এসে আমাদের ধরা না দিয়ে চলে গিয়েছে বলে, নাকি আপনি আমার থেকে সত্যিটা লুকিয়ে রেখেছেন সেই জন্য অনুতপ্ত, নাকি আমার জন্য কষ্ট পাচ্ছেন? নির্বাণ স্তব্ধ, কি জবাব দিবে বুঝতে পারছে না, তাই চুপচাপ মাথা নিচু করে বসে আছে। দেখুন, আমি কষ্ট পেয়েছি, কিন্তু আল্লাহ যা করে আমাদের ভালোর জন্য করে। তোমার কষ্ট হবে তাই বলিনি। আপনি ভুলে যাচ্ছেন আমি কিন্তু মা। আপনি জানতে পেরেছেন গতকাল রাতে, আর আমি অনুভব করতে পেরেছি আরো 1 সপ্তাহ আগে। তাহলে বলনি কেন? তবে কাল আমরা না বেরোতাম। সানায়া কিছু বলে না, চুপচাপ থাকে। সেকেন্ডের মতো নীরবতা পালন করার পর সানায়া হঠাৎ বলে উঠল, আজ কত তারিখ? কেন? 20 তো। হ্যাঁ, আমার বার্থডে ছিল কাল। নির্বাণ আর কিছু বলে না, চুপচাপ থাকে। একটু সময় নীরবতা পালন করে নির্বাণ হঠাৎ বলে ওঠে, দাদিকে এসব বলার প্রয়োজন নেই। ঠিক হবে। এটা নিয়ে আবার অশান্তি করবে। সানায়া চুপ থাকে, মাথা এলিয়ে নির্বাণের কাঁধে রাখে, দীর্ঘশ্বাস ফেলে জানলার। আপনি যা বলবেন। চলো আজকে বাসুরটা করে ফেলে যান। আরফি তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকালো। রেলিংয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে দরজায় হেলান দিয়ে দাঁড়ানো একান্তর দিকে তাকিয়ে আমতা করে বলল, এতে ছিচি করার কি আছে? বিয়ে হয়েছে, বাসুর করব না? তোর ভাইয়ের জন্য তো কাল রাতে হলো না, আজ হবে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ। তাছাড়া সবাই রাতে বাসুর করে, আমরা না হয় দুপুরে করলাম। কথাগুলো বলতে বলতে আফির দিকে এগিয়ে এসে আফির কোমর জড়িয়ে ধরে চোখ টিপ দেয়। আফি বুঝতে পারে একান্ত মজা করছে, তাই ভয়ে বা লজ্জা না পেয়ে বলল, কেমন? একান্ত ভ্রুকুচকে জিজ্ঞেস করে। আফি জিহ্বা দ্বারা ঠোঁট ভিজিয়ে নিল। নিজেকে একান্তর বাঁধন থেকে ছাড়াতে ফট করে বলে উঠল। আফি কথাটা বলেই আর এক দ্বন্দ্ব দাঁড়ালো না, এক দৌড়ে রুম থেকে চলে এলো। কিন্তু রুম থেকে বেরিয়ে আর যেতে পারে না, তার আগে একান্ত আফিকে ধরে ফেলে। কোথায় যাচ্ছেন সুন্দরী? এই অসভ্য পুরুষটা অসভ্যতা দেখবেন না। কথাগুলো বলে একান্ত দুষ্টু হাসি দিল। আফির গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কাল রাতে ওরা দুজনেই অনেকটা কাছাকাছি ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত হয়ে পড়েছিল, তবে শেষ সম্পূর্ণটা আর হয়ে এলো না, তার আগেই বিপদ চলে এলো। কিন্তু এখন আফির মনে হচ্ছে রাতে সব না হয়ে ভালোই হয়েছে, নয়তো এখন একান্তর সামনে কি করে দাঁড়াতো। আফি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, আফির ভীতু স্বর। একান্ত যেন আরো
পেয়ে বসলো। একটানে বউকে নিজের বক্ষে ফিরিয়ে আনে, শক্ত করে চেপে ধরে নিজের শক্ত শরীরটার সাথে। আফির নরম তুলতুলে দেহখানি। আফির শ্বাস প্রশ্বাস স্বাভাবিকের চেয়ে দ্রুততম বেগে চলেছে। আফির শ্বাস প্রশ্বাস স্বাভাবিকের চেয়েও দ্রুত বেগে চলেছে। একান্ত আলগোছে নিজের ঠোঁটজোড়া আফির ঠোঁটের উপর ছুঁয়ে দিল। একবার দুবার পরপর 3 বারের সময়ও শক্ত করে চেপে ধরে নিজের অধরের ভাঁজে আফির আবেশে চোখ বন্ধ করে নিল। গ্রহণ করলো পবিত্র ছোঁয়া, যে ছোঁয়ায় কোনো পাপ নেই। বেশ কটা সময় নিয়ে একান্ত আফির ঠোঁটের উপর ভালোবাসা নামক অত্যাচার চালিয়ে ছেড়ে দিল। ছাড়া পাওয়া মাত্রই আফি জোরে জোরে শ্বাস ফেলে দিল, নিজেকে স্বাভাবিক করতে চাইল। আর একান্ত বউয়ের সেই রূপের বন্ধ চোখের দিকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে রয়। আফি চোখ বন্ধ করে থাকা অবস্থায় একান্ত আফির চোখের পাতায় ফু দিল। অতঃপর নিজের বৃদ্ধা আঙ্গুল দ্বারা আফির ঠোঁটের উপর স্লাইড করতে করতে জানালো, এইটা টেইলার, পিকচার রাতে দেখাবো। একান্তর ফিসফিসানি কণ্ঠ আফির মনে আবারও ঝড় তোলে। আর সেই ঝড়ের আভাস একান্ত নিজেকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার আশঙ্কা পেল। তাই তো দ্রুত সরে দাঁড়ালো, ছেড়ে দিল আফিকে। আফিও ছাড়া পেয়ে এক মুহূর্ত দাঁড়ায় না, এক দৌড়ে রুম হতে বেরিয়ে গেল। লিভিং রুমের সোফায় বসে আছে আমেনা খাতুন, সাথে পান চিবানো তো আছেই। সুন্দর গোলগাল মুখখানায় পান খেয়ে লাল করে রাখা ঠোঁটজোড়া বেশ লাগছিল আফির। তার ইচ্ছে করছিল দাদির মতো পান খেয়ে ঠোঁট লাল রাখতে, কিন্তু এটা সম্ভব হয়নি, কখনো আগে হয়নি। তার মায়ের জন্য, তার মায়ের ভাষ্যমতে পান খেলে নাকি পড়া আসে না মুখ দিয়ে, জিভা ভার হয়ে যায়, সাথে খাবারের স্বাদ পাওয়া যায় না। আর এখন একান্ত সে তো আরও এক ধাপ আগে। আফি এক মনে দাদির দিকে তাকিয়ে আছে, কিন্তু হঠাৎ শরীরের উপর কিছু পড়ায় ধ্যান ফিরে আসে। আমিনা খাতুন তার পানের ঝুড়ি হাতের জর্দার ডিব্বা ঢিল ছুঁড়েছে। আফি সেটা হাতে নিয়ে দাদির দিকে তাকাতেই তিনি আফিকে কাছে রাখে। আফি গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে দাদির পাশে ধূপ করে বসে পড়ে। আমিনা খাতুন তার জিনিস জায়গায় রেখে ফিসফিস করে জিজ্ঞেস করলো, আমার নাতি কি ধরে কাছে আসবার পাচ্ছে? আফি ভ্রুকুচকে প্রশ্ন করে। আমেনা খাতুনের এবার বিরক্ত হলো। এই মেয়ে আসলেই কোনো কাজের না, সামান্য একটা কথার মানে বোঝে না। কাল রাতে আমার নাতি তোর কিছু করে নাই? বিরক্তিতে মুখ কুচকে দ্বিতীয়বারের মতো জিজ্ঞেস করে আমেনা খাতুন। আফির নিকটে এইবার কথাটা স্পষ্ট হলো, আর অমনি মুখ লজ্জায় রাঙা হয়ে ওঠে। তবে আমেনা খাতুনকে বুঝতে দেওয়া যাবে না লজ্জা পাচ্ছে, তাই মুখে আমেনা খাতুনের এর চেয়েও দ্বিগুণ বিরক্ত ভাব নিয়ে বলল। কথাটা বলে আফি চলে যাচ্ছিল, কিন্তু আমেনা খাতুন আফির হাত টেনে ধরে আবারও আগের স্থানে বসিয়ে দিয়ে বোঝানোর স্বরে বলল, বিয়ে হয়েছে? বিয়ে একবারই হয়, তাই স্বামী যত তাড়াতাড়ি পারছো স্বামীর মন জয় করার চেষ্টা করো। কয়দিন পর তো তুই বিদেশে যাবি। মাইয়া মানুষের বিয়ার পর একমাত্র আপন হইল স্বামী। রাত তখন 9টার বেশি সময় বাজে। সানায়াকে নির্বাণ খাবার খাইয়ে দিয়ে নিজেও খেয়ে এটো থালা বাসন সেন্টার টেবিলে রেখে এসে সানায়াকে ওষুধ খাইয়ে দিল। অতপর শুয়ে দিয়ে নিজেও শুয়ে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তাড়াতাড়ি সুস্থ হয়ে যা জান। আমার বুকে প্রচন্ড ব্যথা করে, তোকে এভাবে দেখলে। এমন ভালোবাসা পেলে সুস্থ হতে মনে হয় না বেশি সময় লাগবে। সুস্থ হয়ে যা, আরো বেশি ভালোবাসবো। যতটা ভালোবাসলে আমার আরো একটা সানায়া আসবে। আরো একটা নির্বাণ। আচ্ছা, দুইটাই। নির্বাণ চুলের ভাঁজে চুমু খেয়ে বলল। সানায়া চুপটি করে সেভাবেই পড়ে থাকে। আফি, খবরদার বলে দিচ্ছি, একদম বেলকনিতে যাবি না। আফির পাজোড়া থেমে গেল। বাহিরে বৃষ্টি হচ্ছে, আর আফির ব্যালকনি একদমই খোলামেলা। তাই একান্ত কড়াকড়িভাবে সেই সন্ধ্যা বেলা থেকে নিষেধ করে দিয়েছে যাতে আফি ব্যালকনিতে না যায়। কিন্তু আফির খাবার শেষ রুমে এসে সে তাকিয়ে থাকতে কখন যে ব্যালকনির এতটা কাছে চলে গিয়েছে বুঝতে পারেনি। আর একান্ত রুমে এসে কথাগুলো বলে ওঠে। আফি ঘাড় ফিরিয়ে একান্তর দিকে এক মায়াভরা চাহনি দিল। ব্যাস, এটাই একান্তর জন্য যথেষ্ট ছিল। নিজের সর্বনস্ত ওই চোখেই
কবেই দেখেছে, আর আজ যেন তা সত্যি হলো না। একান্ত সত্যি করলো। বউয়ের মায়া ভরা চাহনি উপেক্ষা করতে পারে না। এগিয়ে গিয়ে কোলে তুলে নিল। আফিও শক্ত করে জড়িয়ে ধরে একান্তর গলা আর এগিয়ে গেল ব্যালকনিতে পড়তে থাকা বড় বড় বৃষ্টির মাঝে। অতপর মিনিটের মাথায় দুটি দেহ ভিজিয়ে জবজবে করে দিল আকাশ থেকে জমিনে পড়তে থাকা বৃষ্টির পানিতে। আফি সাদা রঙের একটা কুর্তি পরে আছে, ওটা ওড়নাটা স্লিভলেসের, যা এখন শরীরের সাথে লেপ্টে আছে। শরীরের প্রতিটা ভাঁজ স্পষ্ট। আফি দুদিকে হাত ছড়িয়ে দাঁড়িয়েছে, মুখটা সামান্য উঁচু করে চোখ বন্ধ করে আছে, আর নীল শার্ট পরিহিত একান্তর দিকে এক মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। একান্ত এতক্ষণ ব্যালকনির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সামনের ওই রমণী তাকে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দিল না। রমণী নিজের রূপের কাছে এই পুরুষটিকে হার মানতে হলো। এলোমেলো পা ফেলে এগিয়ে গেল বৃষ্টি বিলাস করতে থাকা আফির নিকট। নিজের শক্ত হাতে মেয়েটাকে টেনে আনলো নিজের কাছে। আফি চমকে উঠে খামচে ধরে একান্তর ঘাড়, সাথে সাথেই নখ বসে সেখানে। বৃষ্টির পানি পড়া ততক্ষণে জ্বলে ওঠে। একান্ত সামনে ভ্রু কুঁচকে নিল, তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। আফির মুখের দিকে তাকিয়ে আফি চোখ পিটপিট করে একান্তর দিকে তাকিয়ে আছে, আর বৃষ্টির পানিগুলো উপর থেকে মাথা হতে কপাল বেয়ে চোখের পাপড়ি স্পর্শ করে সেগুলো অধর ছুঁয়ে আফির থুতনিতে এসে টুপটুপ করে নিচে পড়ছে। একান্ত সব দৃশ্যটা অবলোকন করে। নিজের বাম হাতটা তুলে আফির নরম তুলতুলে গাল চেপে ধরে মাথার পেছনে সহ মুখটা এগিয়ে আনে। আফিও পিটপিট করতে থাকা চোখগুলো আলগোছে বন্ধ করে নিল। একান্তর খুব যত্ন করে বউয়ের অধৈর্যরা নিজের অধরের ভাঁজে চেপে ধরল। আফি নিজেও একান্তর সাথে তাল মেলাচ্ছে। একান্ত আরো পাগল হলো। বউকে সেভাবে রেখে শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিয়ে রুমে চলে আসে, আর সেই সাথে জোরে বৃষ্টির পানিও। আফি একান্তর তুলনায় বেশ অনেকটাই খাটো। একান্তর গলা জড়িয়ে ঝুলে আছে। একান্তর বিছানার কাছাকাছি এসে আফির ওড়নাটা গলা হতে একটানে খুলে মেঝেতে ফেলে দিল। আফি আরো গভীরভাবে জড়িয়ে ধরে একান্তকে, যেন নিজেকে আড়াল করে। একান্ত অধর ছেড়ে বউয়ের এমন কাণ্ডে হেসে ফেলল। গলা মুখ গুজে অধর ছুঁয়ে দেয় সেখানে, হাত ধরে নিজের থেকে আলগা করে আফিকে, অতঃপর এক ঝটকায় আফিকে বিছানায় শুয়ে দিল। আফি চোখ বন্ধ করে শ্বাস নিতে ব্যস্ত জোরে জোরে। একান্ত সেদিকে তাকিয়ে থেকে নিজের গায়ের নীল শার্টটার বোতামগুলো খুলে সেটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। আফি ততক্ষণে নিজের লজ্জারাঙা মুখটা লুকাতে উল্টো ফিরে শুয়ে আছে। একান্ত বিছানায় বসে আফির পিঠে উবুর হয়ে নিজের অধর দ্বারা পিঠের ভালোবাসার ছোঁয়া দেয়। ভেজা কুর্তির চেইনটা একটানে খুলে নিল, আর আফি তড়িৎ গতিতে ফিরে একান্তকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। একান্ত হকচকিয়ে ওঠে, বিচলিত হয়ে প্রশ্ন করে, এই পুচকে, তুই কান্না কেন করছিস? ভয় পাচ্ছিস? আচ্ছা আচ্ছা, আসবো না কাছে, প্লিজ, তুই তাও কাঁদিস না। আফি একান্তর কথা আরো দ্বিগুণ শক্ত করে জড়িয়ে ধরে একান্তকে। একান্ত ছাড়াতে গিয়েও যখন পারল না, তখন বুঝতে পারে বউ তার সম্মতি দিচ্ছে, আর কান্না করার কারণও বুঝতে পারে। তাই তো হেসে দিয়েছে নেশাতুর কণ্ঠে বলল, একদম ব্যথা দেব না জান, অনেক ভালোবাসা দেব। একান্তর কথা শেষ। দাঁত চেপে ধরে আফির ঘাড়ে। আফি কান্না ভুলে ব্যথাতুর শব্দ করে ওঠে, সরে যেতে চায় মোচড়ামুচড়ি করে, তবে একান্ত ছাড়লে তো আরো শক্ত করে গভীরভাবে জড়িয়ে ধরে বউকে। বয়সটা 26, বউয়ের বয়স মাত্র 17, তাই খুব বেশি যে বউয়ের ধারে ঘেঁষা যাবে না বুঝতে পারে একান্ত। তবে তাই বলে যে ভালোবাসার কম হবে তা না। একান্তর হাতের এলোমেলো স্পর্শে আফি নিজেও পাগল হলো। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, আর সেই শব্দে কিছু ভালোবাসার শব্দ মিলে এক হয়ে গেল। সাথে রাত যত গভীর হলো, কারোর নিঃশ্বাস ভারী হলো, কারোর বা ভালোবাসার। সকাল থেকে বাড়ি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে নিলেন সবাই। অবশ্য কাজ তো কাজের লোক করছে, ওনারা শুধু দেখে দেখে শিখিয়ে দিচ্ছে। নির্বাণ সেই সকালে রুম থেকে বেরিয়ে এসেছে, আর যায়নি রুমে। মা আর বোনকে কয়েকবার পাঠিয়েছে রুমে। ওষুধ খাবার সুমাইয়া বেগম দিয়েছে সানায়াকে। আজ নির্বাণ হাতের কাজটা শেষ করে নেয়।
রুমে যাবে সে, কিন্তু রুমের দিকে যাওয়ার জন্য অগ্রসর হতেই স্বামীর হন্তদন্ত পায়ে ছুটে এসে জানালো কেক চলে এসেছে। অগত্যা নির্বাণকে কেকটা রিসিভ করতে আবারও সদর দরজার দিকে এগিয়ে গিয়ে কেক রিসিভ করে রুমে চলে আসে। রুমে এসেই নির্বাণ দেখলো বউ তার ঘুমিয়ে আছে। আস্তে আস্তে এগিয়ে এলো, বিছানায় বসে সানায়ার ডান হাতটা নিজের হাতের মুঠোয় পুরে নিল। সানায়া হালকা কেঁপে উঠল। নির্বাণ সানায়ার গালে আরেকটা হাত রেখে আলগোছে ঝুঁকে নিজের ওষ্ঠ ছুঁয়ে দিল ললাটে। সানায়া তৎক্ষণাৎ চোখ মেলে তাকালো পিটপিট করে। নির্বাণ শোয়া থেকে বসতে সাহায্য করে। সানায়া উঠে বসে। ফ্রেশ করে দিই, ভালো লাগবে। নির্বাণ আলমারি খুলে সেখান থেকে সানায়ার আর নিজের জন্য কাপড় নিতে নিতে বলে। সানায়া মাথা নেড়ে জানায়, আচ্ছা, মনিকে আসতে বলুন একটু। কেন? ফ্রেশ হব না? ভুলে যাচ্ছ? আমার সাথে এর আগেও অনেকবার শাওয়ার নিয়েছো। সানায়া নির্বাণের কথায় লজ্জা পেল। ইস, লোকটা সত্যি অসভ্য, মুখে কিচ্ছু আটকায় না। তবে সানায়া লজ্জা আড়ালে রেখে মুখে জবাব দিল, আসলে তেমন কিছু না, আগে তো সুস্থ ছিলাম, এখন অসুস্থ, আমি তো কিছু করতে পারবো না। আপনার বেশি সমস্যা হবে তাই বল। তোমার কি মনে হয় আমি দুর্বল? আমি কি সেটা বলেছি? নির্ভান নিজেকে কন্ট্রোল করতে জানে। কথাটা বলতে বলতে নির্বাণ সানায়াকে আস্তে করে কোলে তুলে ওয়াশরুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। এখন আর আগের মতো নির্বাণের গলা জড়িয়ে ধরা সম্ভব নয়। সানায়ার হাতে বেশ কিছু জায়গায় ছিলে গিয়েছে, তাই সানায়া নিজের হাত দুটি নিজের বুকের উপর গুটিয়ে রাখে। নির্বাণ সানায়াকে ওয়াশরুমে নিয়ে নিচে নামিয়ে কাপড় খুলতে সাহায্য করে। সুন্দর করে একটা টাওয়াল পেঁচিয়ে দিয়ে ভালো করে গাটা মুছিয়ে দেয়। তারপর মোছা শেষ করে আবারও কোলে তুলে রুমে এনে বিছানায় বসিয়ে দিয়ে পাশ থেকে কাপড় নিয়ে পরতে সাহায্য করে। সানায়া শরীরের তুলনায় ড্রেস অনেক ঢিলেঢালা হওয়ার কারণে বেশি সমস্যা হয়নি পরাতে বা খুলতে। নির্বাণ সানায়াকে ড্রেস পরিয়ে দিয়ে সানায়াকে শুয়ে দিয়ে বলল, আমি 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে চলে আসব। একদম নড়াচড়া করবে না, লিটল ওম্যান। সানায়া বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে আচ্ছা বলে। নির্বাণ সানায়ার কপালে নিজের সিগারেটে পোড়া ওষ্ঠ যুগল আবারও ছুঁয়ে দেয়। অতঃপর পাশ হতে নিজের টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। সানায়া চোখ বন্ধ করে শুয়ে রইল। শরীরটা খারাপ লাগছে, লাগাটাই স্বাভাবিক। শরীর যে ভীষণ দুর্বল, সাথে মনটাও ভাঙা। আচ্ছা, খুব কি ক্ষতি হতো যদি তাদের অস্তিত্ব আজ তাদের মাঝে থাকতো? এমনটা না হয়ে ভালো কিছু হতো কি? সানায়া দীর্ঘশ্বাস ফেলে। ইস, কিসব বাজে বাজে চিন্তা। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কিন্তু মনটা কতবার বোঝাচ্ছে তবুও এই উল্টোপাল্টা প্রশ্ন করেই যাচ্ছে। সানায়া এবার বিরক্ত হলো, আর ভাববে না এসব। চোখ জোড়া বন্ধ করে খুলে নিল। পাশে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। নির্বাণ ওয়াশরুমে গিয়েছে 9 মিনিটের মতো হলো। সানায়ার ভাবনার মাঝে ওয়াশরুমের দরজাটা খট করে খুলে নির্বাণ বেরিয়ে এলো। গায়ে শুধু একটা হালকা গোলাপি রঙের টাওয়াল জড়ানো। সানায়া সেদিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। এই লোক সবসময় এমন ভাবে ওয়াশরুম হতে বেরিয়ে আসে, তাই সানায়া এখন আর লজ্জা পায় না। নির্বাণ সোফায় রেখে যাওয়া নিজের ড্রেস পরে নিল। তারপর টাওয়ালটা নিজের ভেজা চুল মুছতে মুছতে সানায়াকে জিজ্ঞেস করলো, খাবার রুমে দিতে বলবো? সানায়া দুর্বল চোখে তাকালো। নির্বাণের কোথাও একটা অনুশোচনা হলো, সেই সাথে বুকের বাঁ পাশটায় চিনচিনে ব্যথা। হয়তো এই অনুশোচনা সারা জীবন বয়ে বেড়াতে হবে। নির্বাণ আফিকে ডেকে খাবারটা রুমে দিতে বলে। সানায়ার পাশে বসে পড়ে। সন্ধ্যায় সানায়াকে নির্বাণ একটা শাড়ি পরিয়ে দিল। শাড়িটা অবশ্য সানায়া পরতে চায়নি, কিন্তু নির্বাণকে সেটা বলতে পারেনি যদি মন খারাপ করে নির্বাণ। তাই সানায়াকে শাড়িটা পরিয়ে দিয়ে নির্বাণ নিজেও একটা কালো স্যুট পরে নিল সানায়ার শাড়ির সাথে ম্যাচিং করে। অতঃপর নির্বাণ রেডি হয়ে সানায়াকে হালকা সাজিয়ে দিয়ে কোলে তুলে নিল। সানায়া ভ্রু কুঁচকে নিল। সামান্য এখন তো ব্যথা ততটা নেই, সে হেঁটে যেতে পারত, কিন্তু নির্বাণকে বললে লাভ হবে না, তাই সানায়া চুপচাপ থাকে। নির্বাণ সানায়াকে নিয়ে রুম হতে বেরিয়ে এলো। বাড়িতে হালকা আলো, শুধু কোনো বড় লাইট জ্বালানো নেই, যা দেখে সানায়া অবাক হয়ে নির্বাণকে জিজ্ঞেস করে, বাড়িতে কেউ নেই? লাইট দেয়নি কেন আজ? নির্বাণ উত্তর দেয় না, সোজা সিঁড়ি বেয়ে নিচে চলে আসে। সানায়াকে নিয়ে নির্বাণ নিচে আসা মাত্রই বাড়ির লাইট জ্বলে ওঠে, সাথে অনেক মানুষের আওয়াজ। আর সেই আওয়াজে সানায়া বুঝতে পারে নির্বাণের বার্থডে সেলিব্রেশন করা হবে, কিন্তু তাকে কেউই
কিছু বলেনি, তবে এইরকম বড় অনুষ্ঠান তো সে করবে বলেছিল আফির সাথে। তাহলে কি আফি এসব করেছে? সানায়া বেশি কিছু আর ভাবে না। সানায়ার বাবা মা এসেছে, সাথে সানায়ার ভাই। ওনারা সানায়ার অ্যাক্সিডেন্টের খবর পায়নি। এসে মেয়ের এমন অবস্থা দেখে শারমিন রহমান কেঁদে কেটে অবস্থা খারাপ করে ফেলেছে। সানায়া কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে মা বাবাকে শান্ত করে সবার সাথে মিলে সন্ধ্যাটা উপভোগ করে। অনুষ্ঠান শেষ, খাওয়া দাওয়া করে অতিথিরা সবাই বিদায় নিয়ে যেতে যেতে রাত প্রায় 10টার বেশি সময় বাজে। সানায়ার বাবা মা আর ভাই থেকে যায়। নির্বাণ তার আগেই বউকে নিয়ে উপরের রুমে চলে আসে, যা দেখে সানায়ার বাবা মা বেশ খুশি হয়। মেয়ের জামাই তাদের ভীষণ ভালো। এদিকে নির্বাণ বউ তার অসুস্থ, সেদিকে তার পুরো দমে খেয়াল আছে। রুমে এসে সানায়াকে শাড়ি খুলে রাতের পোশাক পরাতে সাহায্য করে নির্বাণ। বউকে ফ্রেশ করিয়ে ওষুধ খাইয়ে নিজেও ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এসে বড় লাইট অফ করে ড্রিম লাইট অন করে এসে সানায়াকে নিজের বাহুডোরে নিয়ে নেয় আলগোছে। সানায়াও নিজের গুটিসুটি মেরে সেভাবেই পড়ে থাকে। সময় চলমান, কারোর জন্য অপেক্ষা করে না এটা, শুধু পরিস্থিতি বদলায়। তেমন বদলেছে নির্বাণ সানায়ার জীবন। নির্বাণের যত্ন ভালোবাসায় সানায়া এখন পুরোপুরি সুস্থ। এর মধ্যে সানায়ার বাবা মা 2বার করে এসে মেয়েকে দেখে গিয়েছে। সানায়ার বাবা অবশ্য মেয়েকে নিজের কাছে নিতে চেয়েছিল, কিন্তু নির্বাণ কিছুতেই রাজি হয়নি। তাই সানায়ার বাবা মা এসে এসে দেখে যেত। আর নির্বাণ অফিসে গেলে সুমাইয়া বেগম আর আফি সানায়ার দেখাশোনা করত। আমিনা খাতুনও সানায়ার সাথে এসে গল্প করত। সানায়া এখন সম্পূর্ণ সুস্থ। আজ নির্বাণ সকাল 8টার দিকে অফিস চলে গিয়েছে। জরুরি মিটিং আছে। সকালে ব্রেকফাস্টও করে যায়নি। তাই সানায়া ভাবলো দুপুরের খাবার সানায়া নিজে রান্না করে অফিসে নিয়ে যাবে। আর এমনিতেও কোনো কাজ নেই, কয়দিন পর তো অ্যাডমিশন টেস্ট, এই যা আর কি। সুমাইয়া বেগমকে জানানো মাত্রই তিনি আর না করেন না। মেয়েটা অনেকদিন হয় বাড়িতেই আছে, বাইরে গেলে মনটা একটু হালকা হবে। সানায়ার ঝটপট নির্বাণের পছন্দের মতো খাবার রান্না করে নেয়। রান্না শেষ করতে করতে 12:30টার মতো বাজে। সাথে অবশ্য কাজের লোকও সাহায্য করেছে। তার মধ্যে আফি এসে কয়েকবার খুঁচিয়ে গিয়েছে সানায়াকে। লজ্জা পেয়েছে, তবে আফিকে সেটা বুঝতে না দিয়ে এটা সেটা রান্নার উপকরণ জিজ্ঞেস করেছে। আফিও টুকটাক সাহায্য করেছে ভাবিকে। সানায়ার রান্না শেষ, সব গুছিয়ে রেখে উপরে এসে চট করে শাওয়ার নিয়ে সুন্দর করে একটা কালো শাড়ি পরে রেডি হয়ে নিল। হালকা সাজুগুজু করে সুমাইয়া বেগম আর আমিনা খাতুনের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল নিজ গন্তব্যে। সুমাইয়া বেগম অবশ্য বাড়ির ড্রাইভারকে নিয়ে যেতে বলেছে। সানায়াও বাধ্য মেয়ের মতো শুনল। নির্বাণ মাত্রই মিটিং শেষ করে নিজের কেবিনে এসে এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে চোখ বন্ধ করে নেয়। অনেকদিন পর এত সময় নিয়ে মিটিং করেছে নির্বাণ, তাও আবার পরপর 2টা। সেই সকালে শুধু একটা কফি খেয়েছে। পেটেও ভীষণ ক্ষুধা অনুভব করে, কিন্তু এখন মোটেও উঠতে ইচ্ছে করছে না। কিন্তু উঠতে হবে, খাবার না খেলে বউকে একটা ফোন দেওয়া দরকার। নির্বাণ টেবিলের উপর হতে ফোনটা হাতে নেওয়া মাত্রই নির্বাণের দরজায় নক পড়ে। সাথে শুনতে পায় স্বামীর কণ্ঠ। স্যার কেবিনে আছে, আপনি যান ম্যাম। নির্বাণ ভ্রুরা কুঁচকে নেয়, কিন্তু কুচকানো ভ্রুজরা মুহূর্তের মধ্যেই অবাক হয়ে টানা টানা হয়ে আসে। সেই সাথে চেয়ার ছেড়ে উঠে আস্তে আস্তে শোধালো, তুমি এত কষ্ট করে কেন আসতে গেলে? কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই হতো। খুশি হননি? সানায়া প্রশ্ন করে। নির্বাণ সানায়াকে এক হাতে জড়িয়ে ধরে আর এক হাতে খাবারের প্যাকেটটা টেবিলের উপর রাখতে রাখতে বলল, অসুস্থ তুমি? এখন সুস্থ। আচ্ছা, রাতে দেখব। চুপ করুন অসভ্য মানুষ। খাইয়ে দেবে, ফ্রেশ হয়ে আসছি। নির্বাণ ফ্রেশ হয়ে আস্তে আস্তে সানায়া খাবারগুলো বের করে নেয়। নির্বাণ ফ্রেশ হয়ে বাড়িতে এলে সানায়া খাইয়ে দেয়, সাথে নিজেও খেয়ে নেয়। এবার শেষ। সানায়া সবকিছু গুছিয়ে চলে আসতে নিলে নির্বাণ আসতে দেয় না। সানায়াকে পাশে থাকা সোফায় বসিয়ে গায়ের ব্লেজারটা খুলে চেয়ারে রেখে বউয়ের কোলে মাথা রেখে শুয়ে হুকুমের স্বরে বলল, বাসায় আমার সাথে যাবে আজ। কিছু তো শিখতে পারিস ভাবিকে দেখে। আচ্ছা। একান্তর কথার বিপরীতে জানায় আফি। একান্তর সোফায় বসে ল্যাপটপের কোলের উপর রেখে সেটার স্ক্রিনে দৃষ্টি রেখে বলেছিল, কিন্তু আফির এমন জবাব পেয়ে আফির দিকে তাকিয়ে ইশারায় কাছে আসতে বলে আফি বিছানায় পা ঝুলিয়ে বসে একান্তর দিকে তাকিয়েছিল। একান্তর ইশারায় গুটিসুটি পায়ে এগিয়ে এলো।
একান্ত ততক্ষণে কোল হতে ল্যাপটপটা নামিয়ে পাশে রেখে দিয়ে আফিকে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে নিজের থুতনি ঠেকায় আফির কাঁধে। 3 মাস পর আমরা আবার লন্ডনে চলে যাব। একান্তর আফির কাঁধে নিজের অধৈর্যটা ছুঁয়ে দিয়ে বলল। আফির মনটা খারাপ হলো। একান্তর দিকে ফিরে গলা জড়িয়ে ধরে মল্লির স্বরে বলে উঠল, আর না জান, আমি ওখানে যেতে চাই না। যেতে হবে জান, বাবা একা সবটা সামলাতে পারছে না। তাছাড়া বাংলাদেশে আরও শাখা করতে কম করে হলেও 5-7 বছরের মতো সময় লাগবে। আমি তাহলে এখানে থাকি। আপনি বছর 6 মাস পর পর আসবেন? সম্ভব না এটা, একদিনও তোকে ছাড়া ইম্পসিবল। একান্ত শক্ত করে আফিকে জড়িয়ে ধরেছিল, কিন্তু আফির কথা শুনে আরো শক্ত করে চেপে ধরে নিজের শক্ত বুকের সাথে পিষে আফির নরম নাদুস নুদুস দেহকানি। আফি নিজেও সেইভাবেই পড়ে থাকে। আদর করি। এই ভর দুপুরে মাথা পুরোটা কি গেছে? তোকে দেখলে এমনিতেই নিজেকে পাগল পাগল লাগে, সে তুমি যাই বলো। আফি লজ্জা পাচ্ছে, তবে মুখের কঠিন ভাব এনে বলল, একান্ত শুনলে তো, খাবার তো খেয়ে এসেছে, এখন আর কোনো ঝামেলা নেই। চট করে বউকে কোলে তুলে বিছানার উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। আফি বুঝতে পারে এখন আর কিছু বলেও লাভ হবে না, তাই চুপ থেকে একান্ত সঙ্গ দেয়। নির্বাণের চুলে হাত বোলাতে বোলাতে কখন যে নিজেও ঘুমিয়ে পড়েছে সানায়া বুঝতে পারেনি। নির্বাণ নিজেও ঘুমিয়ে পড়েছিল, তবে হঠাৎ ঘুম ভেঙে ঘড়ি দেখে এসে বুঝতে পারে এখন বিকেল হয়ে গিয়েছে, আর তারা ঘুমিয়েছে 3 ঘন্টা হতে চলল। নির্বাণ সানায়ার কোল হতে উঠে সানায়াকে সোফায় সুন্দর করে একটা কুশন মাথার নিচে দিয়ে ভালো করে শুয়ে দেয়। অতঃপর নিজে গিয়ে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে ল্যাপটপ নিয়ে কিছু করতে থাকে, আর একটু পরপর বাম পাশের সোফায় তাকায়, যেখানে খুব আরামের সহিত বউ তার ঘুমিয়ে আছে, কিন্তু সে কিছুতেই আরাম পাচ্ছে না। তার ভীষণ করে ইচ্ছে করছে বউয়ের অধৈর্যরা একবার ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, খুব গভীরভাবে। ছুবে কি? ছুবে, অবশ্যই ছুবে, খুব ভয়ঙ্করভাবে ছুঁয়ে দেবে। অবশ্যই না ছুঁয়ে উপায় নেই। নির্বাণ সানায়ার দিকে তাকিয়ে দেখেই নিজের চেয়ার ছেড়ে উঠে এগিয়ে এসে সানায়ার উপর 2 দিকে হাত দিয়ে ঝুঁকে বেশ অনেকটা সময় সে ভাবে থেকে দেখতে থাকে। সানায়ার গরম নিঃশ্বাস নির্বাণকে এলোমেলো করে দিচ্ছে, সাথে ঘুমিয়ে আছে বিধায় শ্বাস প্রশ্বাস স্বাভাবিকের চেয়ে দ্রুত ওঠানামা করছে, যার ফলে বুকের আকর্ষণীয় 2টি অংশ নির্বাণকে আরও পাগল করছে। সে নিজের একটা হাত এগিয়ে আলগোছে ছুঁয়ে দিল। সানায়া তৎক্ষণাৎ কেঁপে উঠল, ধপ করে চোখ খোলে, চোখ জোড়া রক্ত জবার ন্যায় লাল হয়ে আছে। নির্বাণকে এভাবে দেখে একটু অবাক হলো না সানায়া, যেন এটা খুব স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিকই তো, এটা সব সময় করে নির্বাণ, তাই এটা নিয়ে বেশি না ভেবেও নিজের দিকে দৃষ্টি ঘোরালো। দেওয়ালের ঘড়ির দিকে তাকিয়ে দেখে নিল কয়টা বাজে। সন্ধ্যা 6টার বেশি সময় দেখে যেন হুঁশ উড়ে যাওয়ার উপক্রম। নির্বাণকে ঠেলে সরিয়ে দিয়ে উঠতে চাইল, কিন্তু এটা কি সম্ভব? সামনে থাকা নির্বাণ সম্ভব হতে দিল না। নির্বাণ সানায়ের দিকে তাকিয়ে আছে। সানায়া কেমন হাঁসফাঁস করছে, মৃদু স্বরে জিজ্ঞেস করলো, বাসায় যাব না? নির্বাণ শুনল, তবে উত্তর করে না। সে তো এখনো বউয়ের ঘুম ভাঙা লাল লাল চোখ, ফোলা ফোলা গাল, হালকা গোলাপি রঙের লিপস্টিক দেওয়া শুকনো অধৈর্যরা দেখছে, যেগুলো বেশ টানছে তাকে। নির্বাণ দেরি করে না, আর খুব সূক্ষ্মভাবে দক্ষতার সঙ্গে নিজের অধৈর্যরার ভাজে সানায়ের অধৈর্যরা নিয়ে নেয়। সানায়া শিউরে ওঠে, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে জড়িয়ে ধরে নির্বাণকে। বেশ অনেকটা সময় নিয়ে গাঢ় একটা চুম্বন করে ছেড়ে দিল। নির্বাণ ছাড়া পেয়ে সানায়া কয়েকবার শ্বাস টানে। এখন অবশ্য আগের মতো কষ্ট হয় না, অভ্যেস হয়ে গেছে। এখন দম বন্ধ করার অনুভূতি হয় না, বরং এখন খুব ভালো লাগা অনুভব করে। সানায়া নিজের উপর কিছু নেই অনুভব করতে পেরে চোখ খুলে দেখল নির্বাণ উঠে দাঁড়িয়ে নিজের গায়ের ব্লেজারটা জড়াচ্ছে। সানায়ার দিকে তাকিয়ে থেকে অবশ্য সানায়া এমনি লজ্জা পাচ্ছে, তার উপর নির্বাণকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরও লজ্জায় মিয়ে গেল। মা নিচু করে শাড়ি টেনে টুনে ঠিক করে নেয়। নির্বাণ ততক্ষণে ল্যাপটপের ব্যাগ হাতে এগিয়ে এসে সানায়াকে নিয়ে কেবিন হতে বেরিয়ে এলো। পার্কিং এরিয়াতে এসে নির্বাণ নিজে ড্রাইভিং সিটে বসে। সবসময় অবশ্য ড্রাইভার নয়তো স্বামীর গাড়ি ড্রাইভ করে, কিন্তু আজ ড্রাইভার আসেনি, আর স্বামীরকে নির্বাণ আসতে নিষেধ করেছে। আজ নির্বাণ অনেকটা আগেই
আজ অফিস থেকে বেরিয়ে এসেছে, অবশ্য স্বামীরকে বলে এসেছে স্বামীর সব দিক সামলে নেবে, যেমনটা এই গত 2 মাস ধরে সামলে আসছে। শুধু সমস্যা একটাই, স্বামীর এখন বউকে সময় দিতে পারে না। আর আগের মতো এই একটা সমস্যা নিয়ে অবশ্য স্বামীর নির্বাণকে কিছু বলেনি, তবে নির্বাণ এবার ভেবেছে স্বামীরকে কয়েকদিনের জন্য ছুটি দেবে, সাথে কক্সবাজার যাওয়ার জন্য সব ব্যবস্থা করে দিবে। নির্বাণ একটু পর পর সানায়ার দিকে তাকাচ্ছে। সানায়া পাশে বসে সন্ধ্যা এই ব্যস্ত শহরটাকে দেখছে, তবে ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছে। এই সমস্যাটা এখন প্রায় হয়, হয়তো এতদিন এত কড়া মেডিসিন খেয়েছে তাই শরীর দুর্বল। সানায়া সুন্দর করে বসে সিটে মাথাটা এলিয়ে দেয়, একবার নির্বাণের দিকে তাকিয়ে হালকা হেসে জানালো, ঘুম পাচ্ছে। এসো এদিকে এসে বসো, নয়তো ঘাড়ে ব্যথা পাবে। সানায়া শুনল, আলগোছে এগিয়ে এসে গুটি সুটি মেরে পাজোরা সিটের উপর তুলে নির্বাণের কোলে মাথাটা তুলে শুয়ে পড়ল। নির্বাণ একবার মাথাটায় নিজের হাত ছুঁয়ে দিল, সানায়া বিনিময়ে আবারও হাসল। এর মিনিট 5-এর মাথায় নিঃশ্বাস আওয়াজ ভারী শোনালো। নির্বাণ সেদিকে তাকিয়ে ফোন হাতে মায়ের নাম্বারে ডায়াল করলো। 2বার ফোনটা বাজার পর সুমাইয়া বেগম ফোন রিসিভ করে জিজ্ঞেস করলো, বাসায় আসবি কখন? মা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, আমি আমাদের ফ্ল্যাটে যাচ্ছি। সুমাইয়া বেগম উল্টে আর কোনো প্রশ্ন করে না, আচ্ছা বলে ফোন রাখে। নির্বাণ ফোন কেটে দিয়ে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামায়, আবার ফোন হাতে কাউকে কল করতেই ফোন রিসিভ করে। নির্বাণ লোকটাকে কিছু বলে, তার ঠিক মিনিটের মাথায় একজন 40 বা তার আশেপাশে হবে এমন বয়সের একজন পুরুষ এলো, হাতে ওনার খাবারের প্যাকেট। নির্বাণ ওনার হাতে 2000 টাকার নোট গুঁজে দিল। লোকটার মুখে লম্বা চওড়া হাসির দেখা দিল, হাসিটা অবশ্য আগেও ছিল আর এখনো আরো দ্বিগুণ হলো। খাবারের দাম কত? বেশি হলে 500 বা তার চেয়ে শখানেক বেশি হবে। বাকিটা অবশ্য ফিরিয়ে দিলেও নির্বাণ নেবে না, আর না আগের কোনো দিনও নিয়েছে। নির্বাণ হালকা ফিরে খাবারের প্যাকেটটা গাড়ির পেছনের সিটে রাখে, আবার ফিরে প্রশ্ন করে, চাচি কেমন আছে? লোকটার কথায় নির্বাণ মুচকি হেসে সম্মতি দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। আফি নিজের লাগেজ গোছাচ্ছে, সাথে একান্ত নিজেও আফির পাশে নিজেরটা গোছাচ্ছে। আফি অবশ্য একটু পরপর নিজের চোখের পানি মোছার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্লিজ আফি, কান্না অফ কর, আমরা চলে আসবো তো একেবারে কয়েক বছর পর। আফিকে জড়িয়ে ধরে বলল একান্ত। আফি তখনও নাক টানে, নাক মুখ ঘষে দিল একান্তর টি শার্টের কাছে। একান্ত ভ্রুকুচকে নিল, তার বউ তার সুযোগ পেলেই এমন করে, যখনই কাঁদে সে সান্ত্বনা দিতে আসলেই এমনটা করে, তবে সে কিছু বলতে পারে না এ বিষয়ে। দেখবে 10 বছর পর 10টা বাচ্চা নিয়ে এসে সবাইকে চমকে দেব। আফি একান্তর এমন কথা শুনে কান্না বন্ধ করে মাথা তুলে অবাক হয়ে তাকালো। এমন একটা মুহূর্তে এইসব কথা কি করে বলতে পারছে এই লোকটা ভেবে পেল না আফি। অবশ্য প্রায়শই এসব বাজে বাজে কথা বলে, তবে আফি কান্না করতে ভুলে গিয়েছে। একান্তর যেন মনে মনে এটাই চাইছিল। আফির চোখের আড়ালে একটা শান্তির শ্বাস টানে। এসব উদ্ভট কথা না বললে আফি কিছুতেই এখন শান্ত হতো না। একান্তর ভাবনার মাঝেই আফি বলল, সেগুলো সব আপনার পেট থেকেই আসবে। সানায়া পিটপিট করে চোখ খোলে, নিজেকে এক অচেনা একটা জায়গায় আবিষ্কার করে। শোয়া থেকে উঠে বসে চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কোথায় আছে, কিন্তু চিনতে পারে না। তবে বিছানার পেছনে মাথার উপরের দিকে বড় একটা ফটো ফ্রেম, যাতে স্পষ্ট সুদর্শন পুরুষ নির্বাণ দাঁড়িয়ে, যাকে এক দেখায় চোখে তো লাগবেই, মনেও কোথাও না কোথাও থেকে যাবে, যাকে একবার দেখলে আরও একবার ঘুরে দাঁড়িয়ে দেখতে মন চায়, আর সেই দেখায় চোখ ফেরাতে ইচ্ছেই করবে না, যেমনটা এখন করছে না এই সানায়া নামের রমণীর। ছবি কেন, লাইভ টেলিকাস্টেই দেখো না। হঠাৎ নির্বাণের কণ্ঠে পাশে তাকিয়ে সানায়া অর্ধনগ্ন নির্বাণকে দেখতে পেল। তবে নির্বাণের পেছনের পাশের দেওয়ালে চোখ যেতেই অবাক হলো, সাথে চোখ জোড়া বড় বড় করে একবার নির্বাণের দিকে তাকিয়ে নির্বাণ পেছনে ফিরে না সোজা বিছানার সাইড দিয়ে ঘুরে গিয়ে বাপ পাশের দেওয়ালে লাগানো কাভার থেকে নিজের ড্রেস বের করে চেঞ্জ করে নেয়। সানায়া সেদিক হতে চোখ ফিরিয়ে নিয়ে আবারও দেওয়ালের দিকে দৃষ্টি স্থির করে প্রশ্ন করল, আপনি আমায় আগে থেকে ভালোবাসতেন? কেন, তুমি জানতে না? নির্বাণ পাল্টা প্রশ্ন করে।
সানা এবার বিছানা হতে নামলো, এগিয়ে গিয়ে ঠিক নির্বাণের বরাবর দাঁড়ালো, মৃদু স্বরে আওড়ালো। আমি জানতাম না বা কখনো চেষ্টা করিনি, কিন্তু আপনাকে পাওয়ার আপ্রাণ চেষ্টা আমি সব সময় করতাম। চলো খাবার খাবে, ফ্রেশ হয়ে এসো। ড্রেস চেঞ্জ করবে? নির্বাণ প্রসঙ্গ পাল্টাতে চাইল। সানায়া বুঝতে পারে, তাই ওই বিষয়ে আর কথা বাড়ায় না। তবে হঠাৎ মনে হলো ওর তো এখানে কোনো ড্রেস নেই। মলিন হলো মুখ, হতাশার স্বরে জানায়, আমার কাপড় এখানে নেই তো। আমার শার্ট দেবো? নির্বাণ ফট করে জিজ্ঞেস করলো। সাথে সাথে সম্মতি দিল সানায়া। দিন। নির্বাণ এগিয়ে গেল আবারও কাবারের দিকে। সেখান থেকে একটা সাদা স্লিভলেসের শার্ট নিয়ে ফিরে এলো। সানায়ার হাতে দেওয়া মাত্রই চোখ মুখ কুঁচকে নিল। মিনমিন করে জানতে চাইলো, এটা পড়তে হবে? না পড়লেও সমস্যা নেই আমার। এটা পড়া আর না পড়া সমান অসভ্য পুরুষ। বিড়বিড় করে বলল সানায়া। নির্বাণ শোনে, তবে না শোনার মতো করে রুম হতে বেরিয়ে এলো। রান্নাঘরে গিয়ে সাথে আনা খাবারগুলো একটা প্লেটে করে নিয়ে আবারও রুমে ফিরে এলো, সাথে পানির বোতল। রুমে এসে নির্বাণ খাবার সেন্টার টেবিলে রেখে ফোন নিয়ে সোফায় বসে পড়ল। সানায়াও বেশ অনেকটা সময় পর খট করে ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো। পরনে শার্টটা প্রায় হাঁটু ছুঁই ছুঁই করছে, তবে শরীরের সব ভাঁজগুলো স্পষ্ট ছিল, সাথে মেয়েলি গোপন বস্ত্র দৃশ্যমান। সানায়া গুটিসুটি পায়ে এগিয়ে গিয়ে নির্বাণের সামনে দাঁড়ালো। শার্টের মাথা ও মাথা ধরে টানাটানি করছে। নির্বাণ সশব্দে হেসে উঠল, বউকে টেনে নিকটে আনে, নিজের এক উরুর ওপর বসিয়ে শক্ত করে চেপে ধরে নিজের সাথে। সানায়ার শরীর কম্পিত, কণ্ঠনালী অস্বাভাবিকভাবে কাঁপছে। আজ এত মাস পরেও নির্বাণের ছোঁয়ায় সানায়া প্রথম দিনের ন্যায় কেঁপে ওঠে। এত কাপাকাপির কি হলো? এখনো তো কিছু করলাম না। নির্বাণ নেশাতুর কণ্ঠে বলল। সানায়া ছাড়া পাওয়ার চেষ্টা করে বলল, ছাড়ুন। পাশে বসায় নির্বাণ সানায়াকে, তবে নিজের হাতটা বউয়ের কোমরে চেপে ধরে আছে। বাম হাতটা সানায়ার কোমরে রেখে ডান হাতে খাবারের প্লেট হাতে নিয়ে বউয়ের হাতে দিল। সানায়া কোনো শব্দ করল না, চুপচাপ খাবার তুলে নির্বাণকে খাইয়ে দিতে লাগলো। তুমিও খাও। সানায়া যেন এটার অপেক্ষায় ছিল। টুপ করে নিজের মুখেও খাবার তুলে নির্বাণ তখন মুচকি হাসলো। সানায়া যখনই নির্বাণকে খাবার খাইয়ে দিবে ততক্ষণ পর্যন্ত তো নির্বাণ তাকেও খেয়ে বলবে, ততক্ষণ পর্যন্ত খাবে না। এটা আগেও নির্বাণের বিরক্ত লাগতো, তবে এখন আর লাগে না। খাবার শেষে নির্বাণ এটো প্লেট আবার রান্নাঘরে রেখে আসে, আর আসার সময় এক কাপ কফি নিয়ে এলো হাতে করে। প্রথমে সানায়া একবার চুমুক দিল, এরপর নির্বাণ দ্বিতীয়বার চুমুক দিল, কিন্তু এরপর আর নির্বাণ সানায়াকে দিল না। বউয়ের ঠোঁটে বসিয়ে চুমুক দেওয়া স্থানে নিজের ঠোঁট বসিয়ে সবটা কফি শেষ করে। সানায়া মাথা নুয়ে বসে রইল। নির্বাণ কফি শেষ করে বউকে কোলে তুলে বিছানার উদ্দেশ্যে হাঁটা ধরল। সানায়া নির্বাণের গলা জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দিল। আজ অনেকদিন হয় নির্বাণ তার বউয়ের ধারে ফাড়েই আসেনি। বউ অসুস্থতার, সেখানে তার পুরুষত্ব চলে, যেখানে বউ তার ভালোবাসার মানুষ। বউয়ের কষ্ট মানে তার নিজেরও কষ্ট, তাই এক বিছানায় এক বালিশে থাকার পরেও বউকে কোনোভাবে আদরে স্পর্শ করেনি। সানায়া অবশ্য অনেকবার বাহানার করে ছলে বলে গভীর স্পর্শ পাওয়ার চেষ্টা করেছে, নির্বাণ বুঝতে পারত, কিন্তু নির্বাণ প্রতিবারই এড়িয়ে গিয়েছে। সেও তো একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, সেখানে তার বউকে ভালোবাসতে, বউয়ের ভালোবাসা পেতেও তার মন সত্তা সবই চেয়েছে। তবে সবসময় সব জিনিসের চাওয়া পূর্ণ করা যায় না, কিন্তু আজ আর দূরে করবে না, নিজের সবটা দিয়ে বউকে ভালোবাসবে। সময় বদলায় না, শুধু এটার গতিবিধি ঠিক রেখে চলতে থাকে। তবে পরিস্থিতি বদলায়, কখনো ভালো কখনো বা খারাপ, শুধু পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। আফিও তাই করেছে, নিজের মাতৃভূমি ছেড়ে আজ কানাডাতে এলো, বছর হতে চলল, কিন্তু তার মন আজও সেখানেই পড়ে থাকে। কিন্তু মস্তিষ্ক আর নিজের সাথে যুদ্ধ করে এখানে পড়ে আছে। এখানে এসে আফি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, একান্ত নিজের কাজে মনোযোগ দিয়েছে। ওরা আলাদা একটা ফ্ল্যাটে থাকে, আর একান্তর বাবা আরেক শহরে থাকে, যেখানে একান্তদের নিজস্ব বাড়ি রয়েছে। একান্ত এখন প্রায় ব্যস্ত থাকে, অফিস মিটিং, রাত করে বাসায় ফেরা, তার দিন এভাবেই কাটছে। কিন্তু রাতে ফিরে বউয়ের সঙ্গ তার চাই। দিন দিন কেমন যেন বদলে যাচ্ছে একান্ত। ওয়াইন পার্টি এসব তার কাছে খুব
একটা অস্বাভাবিক কিছু না। আফির সামনে এসব করে এখন, তবে আফির কাছে এসব নিত্য নতুন। সে এর আগে কখনোই তার বাপ ভাইকে এসব করতে দেখেনি, তাই এসব নিয়ে তার ভীষণ কৌতূহল জন্মেছে মনে। আজ একান্ত বাসায় ফিরলে এসব নিয়ে কথা বলবে। তার এমন জীবন ভালো লাগছে না, কাজের লোক নেই, রান্নাটা নিজেই করতে হয়, কিন্তু অন্য সব কাজ করার জন্য রোজ একটা বাঙালি মহিলা আসে আর সব করে দিয়ে যায়। ভার্সিটির পর আফির সারাক্ষণ একা একাই বাসায় থাকে। আফির বোরিং লাগে, কিন্তু কিছু করার নেই। আফি রাতে নিজের জন্য হালকা খাবার রান্না করে খেয়ে নিল। একান্ত রাতে ফিরে কখনোই খাবার খায় না, জিজ্ঞেস করলে বলে বাইরে খেয়ে এসেছে। উল্টো ফিরিয়ে আর প্রশ্ন করে না তুমি খেয়েছো। আফির অবশ্য প্রথম খারাপ লাগতো, ভীষণ কষ্ট হতো। সে তো নিজের পরিবার ছেড়ে আসতে চায়নি, একান্ত নিজে নিয়ে এসেছে জোর করে। তবে এখন কেন এত অবহেলা? আগে তো এসব ভেবে কষ্ট হতো, বাড়িতে অনেকবার বলতে চেয়েও পারেনি, কিন্তু এখন আর কোনো কিছু খারাপ লাগে না। কেন লাগবে? এখন তো সয়ে গিয়েছে, একটা বছর কম সময় নাকি। কলিং বেলের শব্দ পেয়ে আফি সোফা ছেড়ে উঠে এগিয়ে গিয়ে দরজা খোলে। একান্ত দাঁড়িয়ে আছে, আজও হয়তো দামি কিছু লাল পানি গিলে এসেছে। আফির বুঝতে 1 সেকেন্ডও সময় লাগে না। একান্ত ঝাপসার চোখে একবার আফির দিকে তাকায়, তাকিয়ে হালকা ঢুলতে ঢুলতে বেডরুমে চলে গেল। আফি নিজেও পেছনে পেছনে গেল। একান্ত ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। আফি নরম স্বরে ডাকলো, শুনছেন? হ্যাঁ হ্যাঁ বল। একান্ত চমকে উঠে বলল, আমি দেশে যেতে চাই। একান্ত পিটপিট করে চেয়ে থাকা চোখগুলো হঠাৎ বড় বড় হয়ে গেল। এগিয়ে এসে আফির দু বাহু খাবলে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, তুই কি ভাবিস দেশে গেলে তুই আমার কাছ থেকে মুক্তি পেয়ে যাবি? না, তুই শুধু আমার, আর আমার হৃদয়ে তুই। সেখানে তুই চাইলেও আমার থেকে তোর মুক্তি নেই। প্লিজ আমার দেশে পাঠিয়ে দেন। আমি এমন জীবন চাই না। আমি আমার সন্তানকে নিয়ে সাধারণভাবে বাঁচতে চাই। কথাগুলো বলতে বলতে আফি কান্না করে দিল। একান্ত হঠাৎ করে আফির বাহু ছেড়ে দিল, অতঃপর জাপটে জড়িয়ে ধরে। আফি হঠাৎ এহেন ঘটনায় হকচকিয়ে ওঠে, কান্না ভুলে পরিস্থিতি বোঝার প্রয়াস চালালো। আফি নিজের কাঁধে তরল কিছুর অস্তিত্ব অনুভব করতে পারলো, বুঝতে পারলো একান্ত কান্না করছে, কিন্তু আফির কোনো পরিবর্তন হলো না। সে ঠেলে সরিয়ে দিল একান্তকে, নিজের তর্জনী আঙুল উঁচিয়ে বলল, খবরদার ন্যাকামো করবেন না। আর এই মাসের মধ্যে দেশে যেতে চাই মানে চাই। আর হ্যাঁ, ভুলেও আপনি আমার সাথে যাওয়ার চেষ্টা করবেন না। আগামী 1 বছর আপনি আমার এবং আমার অনাগত সন্তানের ধারের কাছেও ঘেঁষার চেষ্টা করবেন না। আর যদি করেছেন তাহলে এর ফলাফল ভালো হবে না। আফি, মাথা ঠিক আছে? কি বলছো এসব? আমার বাচ্চা, আমার অস্তিত্ব, আমি ওর কাছে যাব না। আর তোমাকে ছাড়া অসম্ভব। এতদিন তো সম্ভব ছিল। সবটা না জেনে তুমি এটা কি করে করতে পারো? সব করতে পারি, আপনিও করবেন। আর কি জানার কথা ছিল? আপনার সব আমার জানা হয়ে গেছে। আফিকে একান্ত কোনো কথা শোনাতে পারল না, শুনলই না আফি। আফি সবসময় শান্তশিষ্ট, কোনো কিছু নিয়ে কখনোই বাড়াবাড়ি করে না, সব সময় সবকিছু স্বাভাবিকভাবে নেয়, মানিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু আগে কখনো এমন করেনি। আজ প্রথম আফি এতটা খেপেছে। একান্তকে রেখে আফি গিয়ে শুয়ে পড়ল। একান্ত সোফায় বসে পড়ল। সে কি ভালো করতে গিয়ে কিছু একটা খারাপ করে ফেললো? সানায়া বসে আছে ডাইনিং টেবিলে, সামনে ধোয়া ওঠা নুডলসের বাটি। ঘুম থেকে একটু আগেই উঠে এসেছে। আসার সাথে সাথে সুমাইয়া বেগম দিয়ে গিয়েছে, তিনি এখন রাতের রান্না করবেন। কাজের লোকেরা সাথে সাথে এটা সেটা এগিয়ে দিচ্ছে। এখন 7টা বাজে। নির্বাণ হয়তো ঘন্টা খানেকের মধ্যে এসে পড়বে। নিজাম সাহেব কাজের জন্য শহরের বাহিরে গিয়েছে। সানায়া আস্তে আস্তে চামচ দিয়ে নেড়ে চেড়ে খাবার মুখে তোলে। খাবার প্রায় অর্ধেক, তখন খটখট শব্দ হলো। সানায়া বুঝতে পারলো আমেনা খাতুন এসেছে। তিনি এসেই সানায়ার পাশের চেয়ারটায় বসলো। তিনি টুকটাক কথা বলতে লাগলো। তার মধ্যে তিনি হঠাৎ সানায়াকে বলল। সানায়ার হাসি হাসি মুখটা নিমিষেই চুপসে গেল। মুখের খাবারটা কোনো রকম গিলে নিল। মিথ্যে হাসার চেষ্টা করে বলল, দাদি, তুমি তোমার নাতির সাথে কথা বলো। সানায়ার এরূপ কথার আমেনা খাতুন ভাবলো হয়তো নির্বাণ রাজি নয় বাচ্চা দিতে, তাই সানায়া নির্বাণের সাথে কথা বলেছে। তিনি ভাবলেন রাতে এটা নিয়ে কথা বলবে। রাতে খাবার টেবিলে নির্বাণকেও আমেনা খাতুন বলল,
সাথে সাথে আরও অনেক কিছু। ওনার বয়স হয়েছে, বাঁচবে আর কয়দিন, তাড়াতাড়ি যেন বাচ্চা নিয়ে নেয়। নির্বাণ নীরব রইল। এসব কথার বিপরীতে কি বলবে সে বুঝতে পারেনি। খাবার শেষে নির্বাণ চলে গেল রুমে। সানায়াও আমেনা খাতুন আর সুমাইয়া বেগমের সাথে অনেকটা সময় আড্ডা দিয়ে রুমের জন্য হাঁটা দিল। সে এতক্ষণ সবার সাথে স্বাভাবিক থাকলেও সে ভেতরে ভেতরে অস্বাভাবিক। তার সবকিছু অসহ্য লাগে। অ্যাক্সিডেন্টের পর আজ 1.5 বছর হতে চলল। এর মধ্যে যতবার নির্বাণ ওর কাছাকাছি এসেছে, গভীর স্পর্শ করেছে, কোনোবারই কোনো প্রোটেকশন ব্যবহার করেনি। কিন্তু নির্বাণ সানায়াকে কোনো পদ্ধতি অবলম্বন করেছে। তাহলে কেন কিছু হলো না? সে নিজেও এটা নিয়ে চিন্তিত ছিল। নির্বাণের সাথে অনেকবার এটা নিয়ে কথাও বলেছে, কিন্তু নির্বাণ প্রতিবারই এটা সেটা নিয়ে বলে এড়িয়ে গিয়েছে। তার ভাষ্যমতে আল্লাহ যখন চাইবে তখন হবে। এসব নিয়ে কারোর উপর কি জোর আছে নাকি? সানায়া রুমে এসে আলমারি থেকে রাতের পোশাক নামিয়ে নিয়ে ওয়াশরুমে চলে গেল। নির্বাণ তখন বিছানায় বসে ল্যাপটপ কোলের উপর রেখে কিছু করছিল, কিন্তু বউকে অন্যমনস্ক দেখে বুঝতে বাকি থাকে না সানায়ার চিন্তার কারণ। নির্বাণ এটা নিয়ে মাথা ঘামালো না। নিজের কাজ চট করে শেষ করে ল্যাপটপ রেখে শোয়ার জন্য বিছানা ঠিক করতে লাগলো। ততক্ষণে সানায়াও এসে গেল। চুল আঁচড়ে সুন্দর করে একটা বিনুনি করে নিল। গায়ে একটা চা পাতা কালার স্লিভলেস নাইটি। আগের চেয়ে দেখতে বেশ নাদুস নুদুস হয়েছে, দেখতে বেশ আদুরে লাগে। নির্বাণ বউয়ের পেছনে দাঁড়িয়ে সবটা অবলোকন করলো, কিন্তু বউ তার দিকে মিররে প্রতিবিম্বর দিকে একবারও তাকালো না। সানায়া নিজের কাজ শেষ করে বিছানায় যাওয়ার জন্য ফিরল। নির্বাণ যেতে দেয় না। নিজের 2 হাতের আঁচল নিয়ে বুকে জড়িয়ে ধরে মৃদু কণ্ঠে বলল, এতটা কেন আশাহত হচ্ছ? আল্লাহ যখন ইচ্ছে হবে তখন দেবে। চলুন না ডাক্তারের কাছে যাই। সানায়া নির্বাণের গলা জড়িয়ে ধরে আবদার স্বরে বলল। নির্বাণ সেটা পাত্তা না দিয়ে জিজ্ঞেস করলো, সুস্থ হয়ে গিয়েছো? আরো একদিন আগে। সানায়া জবাবে বলে। সানায়া বুঝতে পারে নির্বাণ বিষয়টা এড়িয়ে যেতে চাচ্ছে, তাই